আসসালামু আলাইকুম। একাডেমিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মোটো হচ্ছে সহজে সম্পূর্ণ শিখুন বাংলায়। আমরা আজকে এই আইসিটি কোর্সের এইচএসসি 24 যে প্রিপারেশন, সেটির হচ্ছে চতুর্থ চ্যাপ্টার আলোচনা করব, ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো আমরা এক লেকচারে যতটা সম্ভব চেষ্টা করব কোর্সটাকে কমপ্লিট করার। তো পুরো কোর্সটাকে আমরা সাজানোর চেষ্টা করেছি থিওরি এবং সেই সাথে টেস্ট পেপারের প্রশ্ন সলভ করার মাধ্যমে। তো প্রথমেই আমরা ওয়েব ডিজাইনের ধারণা নিয়ে একটু কথা বলি। তো এটি একটা ওয়েবসাইটের পেজ। তো প্রথমে ওয়েবসাইট তৈরি করতে গেলে একটা ওয়েব পেজ ডিজাইন করতে হয়। আর ওয়েব পেজ হলো একটা ওয়েব ডকুমেন্ট যেটা ওয়েবে থাকে। এবং এই পেজে কি থাকে? এই পেজটা সাধারণত ইন্টারনেট যারা ব্যবহার করেন তাদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। এখন যদি আমার পিসিতে একটা ওয়েবসাইট থাকে, সেটা কিন্তু ইন্টারনেটে কানেক্ট যদি না থাকে, তাহলে সারা পৃথিবী থেকে কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। তো সার্ভার এমন একটা জায়গা, এমন একটা পিসি, খুব পাওয়ারফুল, এবং যেটা 24 ঘন্টা, দিনরাত 24 ঘন্টা যেটা সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং সারা পৃথিবীর অন্যান্য সার্ভারের সাথে, ইন্টারনেটের সাথে এটা কানেক্ট আছে। ফলে খুব সহজেই এই সার্ভার থেকে মানুষ অ্যাক্সেস করে এটা দেখতে পারবে। আর একটা ওয়েব পেজে সাধারণত লেখা থাকে কন্টেন্ট হিসেবে, অডিও, ভিডিও, স্থির ছবিও থাকতে পারে, অ্যানিমেশন বা ডেটাবেস ফাইল। এগুলোকে বলা হচ্ছে ওয়েবসাইটের উপাদান। এখন এই সিঙ্গেল ওয়েব পেজগুলো একাধিক ওয়েব পেজ যখন হবে, তখন সেটাকে আমরা বলবো ওয়েবসাইট। একটা ওয়েবসাইটে সিঙ্গেল পেজও হতে পারে, তবে আমরা ধরেই নিই যে একটা ওয়েবসাইটে একাধিক ওয়েব পেজ থাকবে। আর সিঙ্গেল পেজ যদি হয়, সেখানে অনেকগুলো টপিকস কন্টেন্ট থাকবে, পার্ট থাকবে। তো আমরা বলছি যে একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে আমরা একটা ওয়েবসাইট বলছি। এটা প্রথম তৈরি করেন 1991 সালে, এটি 6 আগস্ট রিলিজ হয় ওয়েবসাইট। একটা ওয়েবসাইট যখন রিলিজ করি, তখন চারটা কাজ ধাপে ধাপে করতে হয়। প্রথমে হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়। যেমন আমরা এখানে যে পেজটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে সার্টিপোর্টের পেজ, sartiport.pearsonview.com। এটা একটা ডোমেইন নেম। তারপরে সেই ওয়েব পেজটাকে ডিজাইন করতে হবে। এরপর সেটা যেন সবাই দেখতে পারে, এই জন্য সার্ভারে রাখবো, যেটাকে বলা হয় হোস্ট করা, হোস্টিং। এবং বিভিন্ন কোম্পানি এটাকে হোস্টিং সার্ভিস দিচ্ছেন। তো সেটি সার্ভারে আমরা রাখবো। এরপর সেই ওয়েব পেজটাকে কোনো তথ্য দিয়ে, কোনো টেক্সট দিয়ে যখন খুঁজে পাবে কিওয়ার্ড দিয়ে, সেটার জন্য সার্চ ইঞ্জিন সাবমিশন করতে হবে। অর্থাৎ এই সার্ভিসটাকে আমরা বলছি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো জেনে খুশি হবেন যে বর্তমান সময়ে, বিশেষ করে বাংলাদেশে, আমরা এসইও একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিল। এটির কাজ হচ্ছে, আমি যখন কোনো টপিকস নিয়ে সার্চ দেব, ওই টপিকসে যে যে ওয়েবসাইট রয়েছে সেটাকে গুগল আমাদেরকে দেখাবে। আর এসইও করার উদ্দেশ্য হচ্ছে, গুগলে যখন সার্চ দেওয়া হবে আমার টপিকস নিয়ে, তখন আমার ওয়েবসাইটটা যেন টপে দেখায়। কারণ টপে যখন থাকবে, ওইটাতে ভিউয়ার বেশি হবে, ক্লিক বেশি হবে। এবং ভিউয়ার যত বেশি, তত তার ইনকাম জেনারেট করবে, তার প্রফিট হবে। এটি একটি এসইওর মূল কাজ। এসইও নিয়ে আমরা বিস্তারিত কথা বলার সুযোগ হলে পরে কথা বলবো। এখন আমরা দেখি ওয়েব পেজে উপাদান যেগুলো আছে সেগুলোর একটু মিনিং দেখি। যেমন শর্ট টার্ম ব্যবহার ডাব্লু, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপর আরেকটি আছে IANA, এগুলো বিশেষ করে এমসিকিউ আসে। যেহেতু আমরা প্রিপারেশন কোর্স শর্ট টাইমে করছি, মূল বিষয়গুলো দ্রুত আমরা দেখিয়ে যাচ্ছি। ডিটেলস ক্লাসে যখন আমরা সুযোগ পাবো, তখন এটা আলোচনা করবো। IANA হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। অর্থাৎ আমরা ইন্টারনেটে যে আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করি, সেটার যে অথরিটি, সেটা হচ্ছে IANA। আর আইপি অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এই যে আমরা যে লিঙ্কের মাধ্যমে এই ক্লাসে জয়েন করলাম, জয়েন করার মাধ্যমে কিন্তু আমার পিসির সাথে আপনি কানেক্ট হলেন, এই লিঙ্ক কিন্তু অন্য কাউকে কানেক্ট করে নাই। ফলে এটি একটি অ্যাড্রেস জেনারেট করলো। এই আমার পিসির সাথে কানেক্ট হয়ে আপনার ডিভাইসটি কানেক্ট হলো, তার মানে এটাকে আইপি অ্যাড্রেস হচ্ছে আমার পিসির বা ডিভাইসের একটা ঠিকানা। তো এখানে দুই প্রকার থাকে, যে কানেক্ট হচ্ছে তার, অর্থাৎ সেন্ডারের ঠিকানা, আর যার সাথে কানেক্ট হচ্ছে, অর্থাৎ একজন সেন্ডার, একজন রিসিভার, এরকম অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস নিয়ে আমরা আরো বিস্তারিত সুযোগ হলে পরে কথা বলবো। তো আইপি অ্যাড্রেসটাকে সাধারণত আহ, আমাদের যেটি, প্রতিটা ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস থাকে, সেটা হচ্ছে 4 অক্টেটের। অর্থাৎ
অক্টেট মানে 8 বিট, 8 বিটের 4টা পার্ট, তাহলে 4 × 8 = 32 বিটের এটি হচ্ছে। এটাকে বলা হচ্ছে IPv4 ভার্সন 4, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। তো এটা এক সময় ধারণা করা হতো যে প্রচুর আইপি অ্যাড্রেস, এত মনে হয় প্রয়োজন হবে না। এটা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি লাল কালারে যেখানে আছে, এটা এক্সাম্পল। এটার কতগুলো আইপি অ্যাড্রেস জেনারেট হয় সারা বিশ্বব্যাপী? 2^32, যেহেতু 32 বিট এত, এবং এটা প্রায় 4.3 বিলিয়নের কাছাকাছি একটা নাম্বার। এতগুলো ডিভাইস, ইউনিক ডিভাইস কানেক্ট হতে পারবে এর মাধ্যমে। পরবর্তীতে দেখা গেল যে একই ব্যক্তির একাধিক ডিভাইস থাকে, তারপর প্রচুর ডিভাইস, যে কারণে এটি আর মানে এটি দিয়ে আর সংখ্যা কভার করা যাচ্ছে না। পরবর্তীতে নতুন IPv6 তৈরি করা হলো। তাহলে এখানে যে 4টা অক্টেট, সেই 4টা অক্টেটের প্রথম 2 অক্টেটকে আমরা বলছি নেটওয়ার্ক আইডি, আর পরের 2 অক্টেটকে বলছি হোস্ট আইডি, আর প্রতিটি অক্টেটকে ডট দ্বারা পৃথক করা হচ্ছে। এরপরে যদি IPv6 যেটি বললাম, এটি হচ্ছে আরো বেশি সংখ্যক ডিভাইসকে কানেক্ট করার জন্য, এটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। এটা 8টা হেক্স কোড রয়েছে এখানে, কিন্তু IPv4-এ আমরা বাইনারি ডিজিট ব্যবহার করতে পারি, ডেসিমেল ব্যবহার করতে পারি এবং অক্টাল ব্যবহার করতে পারি, কিন্তু IPv6-এ আমরা হেক্স কোড ব্যবহার করব, সেটা হচ্ছে 128 বিটের। তো হেক্স কোড হচ্ছে 16 বিট, তাহলে 8টা হেক্স কোড 8 × 16 128 বিট। এবং এটা কত বড় সংখ্যা যদি দেখতে চাই একটা IPv6-এর এক্সাম্পল, তাহলে দেখবো যে এখানে 8টা ডিফারেন্ট কি কোড রয়েছে এখানে, এবং প্রতিটা ক্লোন দিয়ে আলাদা করা হচ্ছে, এবং এর নাম্বার হচ্ছে 2^128, 128। প্রচুর সংখ্যা, যেটা IPv6-এর চেয়ে প্রায় 1028 গুণ বেশি। এবং কতগুলো সংখ্যা, সংখ্যাটা যদি দেখি এত বড় সংখ্যা হবে, এটা মনে হয় গুণে শেষ করা কঠিন, এত বড় সংখ্যা। তো এটাকে যদি বুঝতে চাই সহজে, তাহলে এটা হবে 340 ট্রিলিয়ন 282 বিলিয়ন 366 মিলিয়ন 920 হাজার থাউজেন্ড এবং 938টি। এতগুলো ডিফারেন্ট ডিভাইস আমরা এখানে কানেক্ট করতে পারবো। এবার আসেন আমরা একটু ওয়েব পোর্টাল নিয়ে কথা বলি। আমরা যদি নিউজ পেপার দেখতে চাই, তাহলে প্রথম আলো আছে, তারপর বিডি নিউজ, প্রচুর নিউজ পেপার, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ওয়েব পেজে সমস্ত নিউজ পেপারের কানেক্ট লিঙ্ক দেওয়া থাকে, সেটাকে আমরা ওয়েব পোর্টাল বলবো। একইভাবে বাংলাদেশ নিয়ে যখন আমরা জানতে চাই বিস্তারিত, তখন Bangladesh.gov.bd-তে আমরা যাবতীয় ইনফরমেশন এখানে পাবো। তো ওয়েব পোর্টালকে বলা হচ্ছে বিশেষ ওয়েব পেজ যেখানে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক সাজানো থাকে। তো আমরা একটা ওয়েব পোর্টাল যদি দেখতে চাই, যদি Bangladesh.gov.bd ওয়েব পোর্টালটা দেখতে চাই, তাহলে দেখবো যে এখানে এই জাস্ট এটা হচ্ছে তার ছবি। এখানে প্রচুর তথ্য দেয়া আছে, বাংলাদেশে কতটি মন্ত্রণালয়, অধিদপ্তর, কতগুলো বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, প্রচুর ইনফরমেশন। তো এই ওয়েব পোর্টালের আমরা যদি ভিতরে যাই, ডিটেলস ইনফরমেশন আমরা এখান থেকে পেতে পারি। তো এই ধরনের ওয়েবসাইটকে ওয়েব পোর্টাল বলে। তো এখন ইন্টারনেট প্রোটোকলটা কি, এটা নিয়ে একটু আলোচনা করি। ইন্টারনেট প্রোটোকলে কি বলার আগে যে প্রোটোকলগুলো রয়েছে সেটার মিনিংগুলো আগে দেখি। আমাদের ইন্টারনেটের মাধ্যমে তথ্যগুলো কিভাবে পাস করবে, তথ্যগুলো আদান প্রদান হবে, সেই নিয়মগুলোকে বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। সেটা একটা প্রোটোকল হচ্ছে FTP, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল। একটা ফাইল কিভাবে ট্রান্সফার হবে, কোন নিয়মের অধীনে ট্রান্সফার হবে, সেটা FTP। এরপর SMTP যদি বলি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, মেইলগুলো ট্রান্সফারের একটা প্রোটোকল। POP, পোস্ট অফিস প্রোটোকল। এরপর আছে VoIP, এটা খুব জনপ্রিয়, এটা সবাই মোটামুটি জানি, যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এরপর TCP, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আমাদের যেটা খুবই প্রয়োজন, HTTP এবং MCK, এটা আসে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এর পাশাপাশি আরেকটা আসে HTTPS, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, S ফর সিকিউর। তো এগুলো আমরা বিভিন্ন প্রোটোকল, এছাড়া আরো কিছু প্রোটোকল রয়েছে। এবার একটু দেখি URL। ইউআরএলটা কি জিনিস? ইউনিফর্ম অথবা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, অর্থাৎ ওয়েবসাইটের একক ঠিকানা।
কি থাকবে? যেখানে থাকবে ওয়েব প্রোটোকল থাকবে, তারপর ওয়েব সার্ভারের নাম থাকবে, সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডারের নাম থাকবে, এবং এইচটিএমএল এর ফাইলের নাম থাকবে। তো আগেই বলে নেওয়া ভালো, আমরা যখন এইচটিএমএল একটা ফাইল তৈরি করি সেটা কিন্তু এক্সটেনশন থাকে .htm অথবা HTML। তো রিসেন্ট যেগুলো সেগুলো HTML, আগের ভার্সনগুলোতে HTML থাকতো। তো আমরা HTML-টাই ব্যবহার করব। তো একটা ইউআরএল যদি দেখি, যেমন আমাদের এই সার্টিপোর্টের যে পেজ, সেখানে সার্টিফিকেশন কি কি আছে সার্টিপোর্টের, সেটা দেখতে চাইলে আমার ওই উপরে দেখতে পাচ্ছি ঠিকানায় সার্টিপোর্ট pearsonview.com/ দিয়ে সার্টিফিকেশন। এটা কপি করে নিলে এরকম হবে, ইউআরএলটা হবে এরকম, প্রথমে HTTPS, ঠিক আছে, অর্থাৎ প্রোটোকলটা ক্লোন দেওয়া, /, এরপর হচ্ছে ওয়েবসাইটটার নাম বা ডোমেইন নেম যেটাকে বলছি, এরপর সেটার আন্ডারে নির্দিষ্ট ঠিকানা, সার্টিফিকেশন ক্যাটাগরির মধ্যে এই ওয়েবসাইটটা আছে, এটাই হচ্ছে ইউআরএল। এই ঠিকানা যখন লিখবো নির্দিষ্ট এই পেজেই যাবে। তো ওয়েবসাইটের পেজের প্রতিটা অংশের আলাদা আলাদা এরকম নির্দিষ্ট ঠিকানাকেই বলা হচ্ছে ইউআরএল। এখন একটু প্রশ্ন করলে আপনি হয়তো বলবেন যে একবার আমরা ডোমেইন নেম বলছি, সেটি কেন? তো সেটির জন্য আমরা যদি আইপি অ্যাড্রেস দেখি, একটু ব্যাক করে যাই, আমরা একটু ব্যাক করছি। এখানে যদি দেখি আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস এই নাম্বার দিয়ে যদি আমরা মনে রাখতে চাই, এই সংখ্যাগুলো কিন্তু বেশ জটিল, মনে রাখা কঠিন। তো তখন এই সংখ্যার পরিবর্তে ক্যারেক্টারের মাধ্যমে যখন এটা প্রকাশ করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে, জাস্ট মিনিট, পার্টিসিপেটকে একটু কানেক্ট করে নিই। তো এই সংখ্যার পরিবর্তে আমরা ক্যারেক্টারের মাধ্যমে বোধগম্য ভাষায় যখন প্রকাশ করি, সেটাকে আমরা বলছি ডোমেইন নেম, এবং ওয়েবসাইটে অবশ্যই একটা ডোমেইন নেম থাকতে হবে। তো আমরা আবার পরের অংশে চলে যাচ্ছি। আমরা দেখলাম ইউআরএল এ তাহলে ওয়েব প্রোটোকল থাকবে, ওয়েব সার্ভারের নাম, সার্ভারের ডিরেক্টরি ফোল্ডার নাম, এবং এইচটিএমএল ফাইলের নাম। আর ইউআরএল এ তাহলে এটা প্রথম অংশটা হচ্ছে প্রোটোকল, তারপরে মাঝখানের এই যে certiport.pearsonview.com, এটা হচ্ছে ডোমেইন নেম, এবং তারপরে ডিরেক্টরি বা পাথ। এবার ওয়েব ব্রাউজার, তো ওয়েবসাইট আমরা ভিজিট করতে চাই, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা ভিজিট করব সেটাকে বলা হচ্ছে ওয়েব ব্রাউজার। আমরা জানি যে এটা পপুলার ওয়েব ব্রাউজার প্রচুর, বিশেষ করে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ওপেরা রয়েছে, মাইক্রোসফট এজ, এটা মাইক্রোসফটের, সাফারি, ক্রোমিয়াম, প্রচুর, ডাকডাকগো, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার, যার কাজ হলো এটার মাধ্যমে আমরা ওয়েবসাইট খুঁজে পাবো, সার্চ করব। এবং আমরা যখন আমাদের প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো, দুঃখিত, প্রয়োজনীয় ওয়েবসাইট যখন সার্চ করব, সবসময় তো আর ডোমেন নেম জানা থাকে না, তখন নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে আমরা খুঁজি, যে আমি হয়তো বা এইচএসসি আইসিটি নিয়ে সার্চ করতে চাচ্ছি, আইপি নিয়ে সার্চ করতে চাচ্ছি, হোস্টিং নিয়ে কথা বলতে চাচ্ছি, সার্চ করতে চাই। তো হোস্টিং নিয়ে যখন সার্চ করব, হোস্টিং রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে আমার সামনে, গুগল বা যারা এই ধরনের সার্চ ইঞ্জিন কোম্পানি যারা রয়েছে, গুগল সবচেয়ে বড়, বিং রয়েছে, ইয়াহু আছে, ইয়ানডেক্স প্রচুর আছে, বাংলাদেশেও সম্ভবত একটা আছে পিপিলিকা নামে, তো আস্ক, এরকম। তো এরা ওই সার্চ করে ওয়েবসাইটগুলোকে আমার সামনে এনে দিবে, এই জন্য এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এই গুগলের জনক হলেন ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। তো এরা গুগল তৈরি করেছেন। আর ইয়াহুর জনক ছিলেন কে? জেরি ইয়াং ও ডেভিড ফেলো। এখন সার্চ ইঞ্জিন কি কাজ করে? সে প্রথমে ওয়েব ক্রলিং করে, অর্থাৎ ওয়েবসাইটটাকে ক্রল করে খুঁজে এর ভিতর কি কি ইনফরমেশন আছে সেটা খুঁজে বের করে, তারপর সেটাকে সে নিজে নিজে সাজায়, ইন্ডেক্সিং করে, এবং এরপর সেটার উপর সার্চ করে, করে ওই যে আগেই বললাম এসইও, এসইও যার যত ভালো, কন্টেন্ট যার যত ভালো, সেই অনুযায়ী সেটাকে সাজাতে থাকে। তো সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে এটাই। তো আমরা যে টপিকসে এখন আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের ফাইনালে পরীক্ষায় প্রশ্ন আসেই, যে ওয়েবসাইটের প্রকারভেদ।
তো গঠন বৈচিত্র্যের উপর যদি ভিত্তি করে আমরা দেখি দুই প্রকার ওয়েবসাইট, একটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিক কোনগুলো? যে ওয়েবসাইটে ঢুকলে তার পেজের কোনো কন্টেন্ট পরিবর্তন হয় না, আমি ঢুকলেও যা দেখবো আপনি ঢুকলেও সেটাই দেখবেন, প্রত্যেকেই একই কন্টেন্ট দেখবে, অপরিবর্তনীয়। সাধারণত এটা এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়, প্রধানত এইচটিএমএল, সিএসএস। আর ডাইনামিক ওয়েব পেজ হচ্ছে, এটার অ্যাপ্লিকেশনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএইচপি থাকতে পারে, এএসপি বা এসপি.নেট, জেএসপি, মাইএসকিউএল। এখন রিয়েক্ট দিয়ে হচ্ছে, রিয়েক্ট প্রচুর কন্টেন্ট রয়েছে এটা তৈরি করার। এবং এইটা হলো ডাইনামিক ওয়েব পেজ। কিভাবে বুঝবো? যে এক একজনের কাছে পেজে এটা এক এক রকম হবে। যেমন আমরা যদি পরীক্ষার রেজাল্ট যখন দেখি এসএসসি বা এইচএসসি, তখন কিন্তু প্রত্যেকের ল্যাপটপে বা পিসিতে সে আলাদা আলাদা নিজের রোল দেয় এবং তার রেজাল্টটা আলাদাভাবে আসে, কেউ পাস, কেউ ফেল, কারো A+, কারো হচ্ছে A গ্রেড। আবার যদি আমরা মনে করি না, দারাজে শপিং করতে যাচ্ছি, দারাজ সবচেয়ে জনপ্রয়োজনীয় উদাহরণ দিলাম, সেখানে গেলে এক একজনের পেজে কিন্তু এক এক রকম কন্টেন্ট থাকবে। কেউ হয়তো ল্যাপটপ দিয়ে সার্চ করছে বা মোবাইল দিয়ে, তার পেজে ল্যাপটপ, কেউ হয়তো বাইক দিয়ে সার্চ করছেন। অর্থাৎ একই ওয়েবসাইট কিন্তু ইউজার ভেদে ডিফারেন্ট জিনিস থাকছে। আরেকটা বিষয় থাকছে, স্ট্যাটিক ওয়েব পেজ কখনোই সে ইনপুট নেয় না ইউজারের কাছ থেকে। ডাইনামিক ওয়েব পেজ কিন্তু ইউজারের কাছে ইনপুট নেয় এবং সেই অনুযায়ী তার সাথে আচরণ করে, মানে কি সেই অনুযায়ী তাকে কন্টেন্ট শো করে। এইটা তো পরীক্ষায় সাধারণত বলবে যে অমুক স্কুল বা কলেজে বা মাদ্রাসায় তাদের ওয়েবসাইটটাতে কন্টেন্ট অটোমেটিক আপডেট করা যায় না, আপডেট করা কঠিন। তাহলে তার জন্য কোন ধরনের ওয়েব পেজ দরকার, সে যদি এটা সলভ করতে চায়? তাহলে বুঝতেই পারছি, অটোমেটিক তথ্য আপডেট করা যদি না যায়, বুঝতে হবে সেটা স্ট্যাটিক ওয়েব পেজ। তাহলে অটোমেটিক তথ্য আপডেট বা হালনাগাদ আপডেট অথবা হালনাগাদ, এই কথাটাই উল্লেখ থাকে, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। এবং এই দুটোর মধ্যে সুবিধা কোনটা বেশি? অবশ্যই ডাইনামিক ওয়েব পেজের সুবিধা অনেক বেশি। অসুবিধা কি? ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে গেলে আমার অনেক বেশি স্কিল পার্সন লাগবে, সময় লাগবে, মেধা লাগবে, খরচ বেশি হবে, এটা মেনটেন্স করাও কঠিন। এর হ্যাকিং এর একটা সমস্যা থাকে, এটা নিরাপত্তাও একটু জোরদার করতে হয়। আর স্ট্যাটিক ওয়েব পেজ খুব সিম্পল, খুব সহজেই তৈরি করা যায়, এটা খরচ অনেক কম, অত বেশি দক্ষ জনবলের প্রয়োজন নাই, মেনটেন্স করা খুবই সহজ। কিন্তু চাইলেই আমরা তথ্য আপডেট করতে পারি না, পুরো ওয়েবসাইটটিকে আবার চেঞ্জ করতে হয়। এই দুটো বিষয়। কিন্তু যদি দুটোর মধ্যে কোনটা সুবিধা বেশি, নিঃসন্দেহে ডাইনামিক ওয়েব পেজের সুবিধাই বেশি। এটা নিয়ে প্রশ্ন যদি দেখি, এইভাবে পরীক্ষায় প্রশ্ন থাকে। আমি জাস্ট সংক্ষেপে হচ্ছে উদ্দীপকটা তোলার চেষ্টা করেছি, যে শিলাদের কলেজের ওয়েবসাইটটি, এটা কিন্তু বোর্ড প্রশ্ন, বোর্ড কোশ্চেন। শিলাদের কলেজের ওয়েবসাইটটি সার্ভার এবং ব্রাউজারকারীর মধ্যে, ব্রাউজকারীর মধ্যে উভয়মুখী ডেটা সরবরাহ করে। তার মানে কি, সার্ভারে রাখা আছে কি আমার ওয়েবসাইট, আর ব্রাউজকারী মানে যে ইউজার, যে ব্রাউজ করছে। উভয়মুখী ডেটা তখনই সরবরাহ করবে যখন এটা একটা কি করবে, ডাইনামিক ওয়েবসাইট হবে। তাহলে শিলাদের কলেজের ওয়েবসাইটটি ব্যাখ্যা করো। শিলাদের কলেজের ওয়েবসাইটটি, এটি একটি ডাইনামিক ওয়েবসাইট, যে ইউজারের কাছ থেকে তথ্য ইনপুট নেয় এবং সেই অনুযায়ী তাকে তথ্য আউটপুট দেয়। তো এই ডাইনামিক ওয়েবসাইটের যে গুণ বৈশিষ্ট্য, সেটি আমরা এখানে ব্যাখ্যা করব। আবার যদি বলা হয় যে ইলা আঞ্জুম দুই বান্ধবী মিলে এইচটিএমএল দিয়ে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস, লাস্টের পর একটা কমা হবে, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করে। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তথ্য নিয়মিত আপডেট করতে সমস্যা হয়, তারা পিএইচপি, কমা হবে একটা, মাইএসকিউএল ইত্যাদি টুলস দিয়ে ওয়েবসাইটটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তাহলে বোঝা যাচ্ছে যে তথ্য যদি আপডেট করার জন্য পিএইচপি, মাইএসকিউএল অথবা ASP.NET, হ্যাঁ, জেএসপি, এগুলোর কথা বলে, বুঝতে হবে এটা একটা ডাইনামিক ওয়েবসাইটের কথাই বলা হচ্ছে। আর যখনই তথ্য আপডেট করার কথা বলবে, এটা বুঝেই নেবো যে এটা ডাইনামিক ওয়েবসাইটের কথা বলা হচ্ছে। প্রশ্ন কি? ওয়েব স্ট্রাকচার, সাইটটির স্ট্রাকচার ব্যাখ্যা করো। তাহলে এটা একটা প্রশ্ন। আরেকটা বলা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তো ওয়েবের স্ট্রাকচার, এই প্রথম প্রশ্নটির আমরা একটু পরে অ্যান্সার করছি, কারণ এটা পরবর্তী টপিকস রিলেটেড প্রশ্ন। ঘ নাম্বার নিয়ে আমরা আলোচনা করছি, যে উদ্দীপকে উল্লিখিত সিদ্ধান্তের যৌক্তিকতা।
তো যৌক্তিকতা হচ্ছে যে শুধু এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট ডিজাইন করলে তো আপডেট করা যাবে না, এটা স্ট্যাটিক ওয়েব পেজ। তাহলে যেহেতু নিয়মিত তথ্য আপডেট করা প্রয়োজন, অনেক বড় পরিসরে যখন কাজ করা প্রয়োজন, তখন এটা অবশ্যই অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট প্রয়োজন হবে। এই জন্য তাদের যৌক্তিকতা, তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এর জন্য পিএইচপি মাইএসকিউএল এটা ব্যবহার করতে হবে। আমি মূল বিষয়টি বুঝে দিচ্ছি যে কি ধরনের প্রশ্ন থাকে পরীক্ষায়। আরেকটা বলা হয়েছে, প্রথম পদ্ধতিতে খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হবে। দ্বিতীয় পদ্ধতিতে খরচ বেশি কিন্তু নিয়মিত ডেটা আপডেট করা যাবে। এটা তো বোঝাই যাচ্ছে প্রথম পদ্ধতি হলো একটা স্ট্যাটিক ওয়েবসাইট, কিন্তু সেটার খরচ কম, ডেটা আপডেট করা কঠিন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইট, এবং যার জন্য এই খরচ একটু বেশি হবে, এটার জন্য স্কিল জনবল প্রয়োজন হবে। বলছে বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো এটাও এটাও কিন্তু বলা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের বিষয়ে কথা বলা হচ্ছে। তাহলে দেখলাম যে স্ট্যাটিক এবং ডাইনামিক থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় থাকে। ওকে, তো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এখান থেকে একটা প্রশ্ন থাকবে, হয় প্রথম অংশ থেকে একটা প্রশ্ন থাকবে অথবা পরবর্তী অংশ থেকে। সেটা হচ্ছে ওয়েবসাইট কাঠামোর অংশ। আগে বুঝে নেই ওয়েবসাইটের কি কি কাঠামো থাকে। একটা বেসিক ওয়েবসাইটের লেআউট হচ্ছে তার হোম পেজ থাকবে, এটা টপ, এটার সাথে বাকি পেজগুলো কানেক্ট থাকে। তার আন্ডারে কিছু মেইন সেকশন থাকে, যেমন হোমের আন্ডারে কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, তারপর আওয়ার সার্ভিসেস, পোর্টফোলিও, বিভিন্ন পেজ থাকে ওয়েবসাইটে, সেগুলোকে বলা হচ্ছে মেইন সেকশন। তার আন্ডারে বা হয়তো থাকলো কোর্স, এখন কোর্সের আন্ডারে হয়তো থাকলো উম, হচ্ছে আমরা ধরলাম সায়েন্স, আর্টস, কমার্স, তার আন্ডারে আবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এরকম আলাদা আলাদা করা থাকবে সাবসেকশন এগুলো। তো এই ধরনের একটা ওয়েবসাইটের কাঠামো। কিন্তু কাঠামোর উপর ভিত্তি করে যে প্রকারভেদ সেটা হচ্ছে 4 প্রকার। তো এখান থেকে আহ, একটা প্রশ্ন থাকেই, কাঠামোর উপর ভিত্তি করে 4 প্রকারের হচ্ছে ওয়েবসাইট। একটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল, তার মানে বোঝা যাচ্ছে যে একটা টপ থাকবে পেজ, তার আন্ডারে একাধিক পেজ থাকবে, সেটার আন্ডারে হয়তো আরো একাধিক পেজ থাকবে। তো কাঠামোর উপর ভিত্তি করে 4 প্রকারের প্রথমটি হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল। আমি আবারও বলছি, খুব গুরুত্বপূর্ণ টপিকস, এখান থেকে প্রশ্ন থাকেই, আমরা এটা বোঝার চেষ্টা করি। তারপর 2 নম্বর হচ্ছে ওয়েব লিঙ্কড অথবা নেটওয়ার্ক। তো হায়ারার্কিক্যাল বা ট্রি ব্যবহার হয় বেশি, নেটওয়ার্ক শব্দটি বেশি ব্যবহার হয়। নেটওয়ার্ক হচ্ছে যে ওয়েব পেজে প্রতিটা পেজের সাথে কানেক্ট থাকে, সেটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। আর 3 নম্বর হচ্ছে সিকোয়েন্স বা লিনিয়ার। লিনিয়ার বলতে এক পেজের পরে আরেক পেজ, তারপরে আরেক পেজ, তারপর আরেকটা, এরকম ধাপে ধাপে যেতে হয়। 4 নম্বর হচ্ছে হাইব্রিড। এই প্রথম তিনটি অথবা যে কোনো দুইটি নিয়ে, অর্থাৎ একাধিক কাঠামো নিয়ে যে ওয়েব পেজ, সেটা হচ্ছে কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো। এখন আমরা চলুন এটা একটু বিস্তারিত দেখি। এখানে প্রথম যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট করে করে আমরা এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি। পেজ 1-এ আছি, নেক্সট করে পেজ 2, পেজ 2 থেকে নেক্সট করে পেজ 3, আবার প্রিভিয়াস করে আগের পেজ। তো এই নেক্সট প্রিভিয়াস করে যে পেজগুলো আমরা যেতে হয় ব্রাউজ করতে, সেটাকে বলা হচ্ছে লিনিয়ার। এখানে আরেকটা জিনিস থাকে, ফার্স্ট লাস্ট, অর্থাৎ শুরুর পেজ, লাস্টের পেজ। বিশেষ করে যখন আমরা কোনো কোর্সের পেজ সাজাই, তখন কিন্তু এই ধরনের পেজ বেশি ব্যবহার হয়। একটা টপিক শেষ করে নেক্সট পেজে যাই, আবার শেষ করে তার পরের পেজ অথবা তার আগের পেজ, এই ধরনের। কিন্তু যদি খুব বেশি পেজ হয়ে যায়, অনেক বেশি, তখন কিন্তু এই লিনিয়ারটা দিয়ে আর মেনটেন করা কঠিন হয়ে যায়। তো সেগুলো তখন সাজানোর জন্য আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই হায়ারার্কিক্যাল বা ট্রি। এই যে ডান পাশের উপরে যেটা হোম পেজ দেখতে পাচ্ছি, ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো, এর আন্ডারে ক্যাটাগরি থাকলো, মেইন ক্যাটাগরি, সাব পেজ থাকলো। হয়তো আমি ওই যেটা বললাম, হয়তো বা একটা কোর্সের পেজ। তো কোর্স কি? এইচএসসি কোর্স, মেইন টপিকস, তার আন্ডারে হয়তো থাকলো উম, হচ্ছে ফিজিক্স, সায়েন্স, আর্টস, কমার্স, 3টা ক্যাটাগরি। সায়েন্সের আন্ডারে আবার আলাদা ক্যাটাগরি থাকলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এরকম করে সাজানো থাকবে, যেটা খুব সহজেই খুঁজে পাওয়া, মানে ইউজারের জন্য খুঁজে পাওয়াটা খুব সহজ। আমি এটা
ব্যাখ্যা করছি এই জন্য যে এগুলোই তো পরীক্ষায় লিখতে হবে, এটা পরীক্ষায় থাকেই। এরপর 3 নম্বরে যেটা নিচে ডান পাশের নিচে যেটা, সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। প্রতিটা পেজ প্রতিটা পেজের সাথে কানেক্ট থাকে, এবং এটা যে কোনো পেজ থেকে যে কোনো পেজে খুব সহজেই চলে যাওয়া যায়। আমরা যদি বলি প্রথম যে কাঠামোটি লিনিয়ার, তার সমস্যা কি? আমরা চাইলে এক পেজ থেকে আরেক পেজে সরাসরি যেতে পারবো না, আমরা চাইলেই হুট করে এক পেজে যেতে পারবো না। আমরা ট্রি কাঠামোতে অবশ্য জিনিসগুলো গোছানো থাকে, তবে চাইলেই আমি এই সাব পেজ এখান থেকে পরের পেজে যেতে পারবো না। তাহলে আমরা যদি প্রশ্ন থাকে যে লিনিয়ার কাঠামো এবং ট্রি কাঠামো এই দুটোর মধ্যে সুবিধা কোনটা বেশি, তাহলে নিঃসন্দেহে ট্রি কাঠামোর সুবিধা সবচেয়ে বেশি, কারণ এখানে জিনিসগুলো সুন্দর করে সাজানো থাকে, গোছানো থাকে, আমরা চাইলেই ইউজার যে কোনো জায়গায় খুব সহজে তার প্রয়োজনীয় তথ্যটা খুঁজে পেতে পারে। আচ্ছা, এই প্রশ্নটাই বেশি থাকে। আর এখানে হয়তো যদি বলে যে অনেক বড় ওয়েবসাইটের জন্য আমার নেটওয়ার্ক কাঠামোটা সুবিধাজনক কিনা, যদি খুব বেশি বড় হয় তো নেটওয়ার্ক কাঠামো খুব বেশি সুবিধাজনক না, কারণ সব পেজের সাথে সব পেজ কানেক্ট থাকে, তো তখন ফাইলটা অনেক ভারী হয়ে যাবে, এটা স্লো হবে, অনেক বেশি মেমোরি ইউজ করবে। এই জন্য আমরা এটা হচ্ছে অল্প সংখ্যক পেজ থাকলে নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করব। আর হাইব্রিড হাইব্রিড হচ্ছে লিনিয়ার, ট্রি, দুই বা ততোধিক যে কোনোটা নিয়ে আমাদের যে ওয়েবসাইট, বিশেষ করে বর্তমানে হাইব্রিড কাঠামোই ব্যবহার হয় সবচেয়ে বেশি। তো এই 4টে কাঠামো নিয়ে আমরা জানলাম। এখন পরীক্ষায় কিরকম প্রশ্ন থাকে তার আগে দেখে নেই চিত্র 1 এবং চিত্র 2। প্রথম চিত্রটা কি বোঝাচ্ছে? পেজ 1, পেজ 2, পেজ 3 বোঝাই যাচ্ছে এটা একটা লিনিয়ার কাঠামো। আর পাশে চিত্র 2, পেজ 1 এর আন্ডারে একাধিক 3টা পেজ, তার আন্ডারে আবার 2টা পেজ, বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল কাঠামো। প্রশ্নে বলবে কোন ধরনের কাঠামোটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়, বিশ্লেষণপূর্বক এর থেকেও ভালো কাঠামো বিদ্যমান কিনা মতামত দাও। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কোন কাঠামোর কি কাজ, কোন কাঠামো বেশি ব্যবহৃত হয়। তো কোন কাঠামোর কি কাজ আমরা জানলাম, লিনিয়ার কাঠামো, বিশেষ করে আমরা যেটা সিকোয়েন্সিয়াল যেতে হয়, টিউটোরিয়াল টাইপের ওয়েব পেজ, সেখানে আমরা লিনিয়ার বেশি ব্যবহার করি, এক পেজ থেকে আরেক পেজে আমরা যাই। এর অসুবিধা হচ্ছে এটা আমরা খুব বেশি পেজ যখন হবে সরাসরি এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবো না, আমাকে নেক্সট করে বা প্রিভিয়াস করেই যেতে হবে। সেই ক্ষেত্রে ট্রি কাঠামোটা থাকলে কন্টেন্টগুলো খুব সুন্দর সহজে সাজানো গোছানো থাকে, খুঁজে পাওয়া সহজ হয়, কারণ এটা মেইন ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি থাকে, তথ্য খুঁজে পাওয়া সহজ। এবং এই দুটোর মধ্যে যদি আমরা বলি, তাহলে ট্রি কাঠামোটা আমরা স্বচ্ছন্দে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবো। ঠিক আছে। আবার ধর যখন ট্রি কাঠামোর অসুবিধা হচ্ছে, আমরা চাইলে পেজ 2 থেকে পেজ 3-তে হয়তো যেতে পারবো না, পেজ 3 থেকে সরাসরি পেজ 4-এ যেতে পারবো না, তখন আমাকে আবার পেজ 3 থেকে পেজ 1-এ আসতে হবে, পেজ 1 থেকে পেজ 4-এ যেতে হবে। তো সেই হিসেবে দেখা যায় যে হাইব্রিড কাঠামোটা আহ, বা নেটওয়ার্ক কাঠামো আরো বেশি ভালোভাবে কাজ করে, বা হাইব্রিড কাঠামো সবচেয়ে ভালো কাজ করে। আর নেটওয়ার্ক কাঠামোর সমস্যা হচ্ছে যে অল্প সংখ্যক পেজ হলে ঠিক আছে, কিন্তু বেশি পেজ যখন হয়ে যাবে তখন নেটওয়ার্ক কাঠামো মেনটেন করা কঠিন হয়ে যায়। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এক কাঠামো আর একটা হচ্ছে ওই যে স্ট্যাটিক না ডাইনামিক ওয়েবসাইট, এই দুটো থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে পরীক্ষায়। এখন আমরা থিওরি বেশিরভাগটাই শেষ করে ফেললাম। এখানে অল্প কিছু ইনফরমেশন দিয়ে রাখি এমসিকিউ এর, যে এটা টিম বার্নার্স-লি প্রায় এটা 1990 সালের দিকে এইচটিএমএল উদ্ভাবন করেন। উনি ছিলেন সার্নের গবেষক, CERN সার্ন। এটা উনি 1989 সালের দিকে হাইপারটেক্সট ফরম্যাট প্রবর্তন করেন, এবং 1990 সালে NCSA কর্তৃক এই যে ডেভেলপকৃত যে মোজাইক ব্রাউজারের মাধ্যমে এইচটিএমএল পরিচয় পায়, পরিচিতি লাভ করে। তাহলে এইচটিএমএল যে শিখছি, এইচটিএমএল এর পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর সিএসএস ব্যবহার হবে এইচটিএমএল এর সাথে। এইচটিএমএলটা সাধারণত একটা কাঠামো, বলতে পারি কঙ্কালের মতো। আমাদের শরীরে যেমন কঙ্কাল স্ট্রাকচারটা মেনটেন করে, সেটা হচ্ছে এইচটিএমএল, সে স্ট্রাকচারটা তৈরি করে, বা একটা বিল্ডিং এর কলামগুলো তৈরি করছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটাকে সুন্দর করে ডেকোরেট করা, ডিজাইন করা, সেটার কাজ হচ্ছে সিএসএস। আমাদের শরীরে মাংসগুলো, হাড়ের উপর মাংস, পেশি, এগুলো সাজানোটাকে তুলনা করতে পারি সিএসএস এর সাথে। সিএসএস মিনিং ক্যাসকেডিং স্টাইল শিটস। আর এটাকে যদি আমি বলি যে না আমরা মুভমেন্ট করছি, ইমোশন দেখাচ্ছি, সেটাকে জাভা স্ক্রিপ্টের সাথে কম্পেয়ার করতে পারি। তো
এই বিষয়গুলো আমাদের এমসিকিউ থাকে, বিশেষ করে এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। এখন আমরা বেসিক স্ট্রাকচার নিয়ে আজকে কথা বলবো। এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার হচ্ছে যে একটা ওয়েবসাইট যখন আমরা দেখি, সেই ওয়েবসাইটগুলো কিন্তু লেখার আলাদা পদ্ধতি আছে, সেটাকে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ আমরা বলি। তো সেটার থাকে হচ্ছে কোড, এই কোডগুলোকে আমরা বলছি ট্যাগ। এই যে এইচটিএমএল লেখা, তার সামনে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, শেষে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই পুরো বিষয়টা মিলে হচ্ছে, আমরা যদি এটাকে পেন দিয়ে দেখি, তাহলে এই এইচটিএমএল এই অংশটাকে বলা হচ্ছে ট্যাগ। ট্যাগ এবং কি ট্যাগ? এটা স্টার্ট ট্যাগ। আর এই পরের অংশটাকেও বলা হচ্ছে ট্যাগ, কিন্তু এটা এন্ড ট্যাগ। তাহলে একই জিনিস, শুরু হচ্ছে ট্যাগ দিয়ে, শেষ হচ্ছে ওই জিনিস, তফাৎ হচ্ছে শুধু মাঝখানে একটা স্ল্যাশ দেওয়া আছে। তাহলে যদি আমি মনে করি যে স্টার্ট ট্যাগ, আমি ট্যাগ লিখলাম এরকম, এটা স্টার্ট, আর ক্লোজ হবে হচ্ছে একটা স্ল্যাশ দিয়ে ট্যাগ লিখে এন্ড ট্যাগ, এটা এন্ড, এটা স্টার্ট। এটা যেহেতু দুইটা ট্যাগ নিয়ে এটা তৈরি, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডবল ট্যাগ। এবং মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে কন্টেন্ট, বিভিন্ন কন্টেন্ট, আমরা একটু পরেই সেটা দেখব। এই জন্য এটাকে কন্টেন্ট ট্যাগও বলা হয় বা কন্টেইনার ট্যাগও বলা হয়। কিছু ট্যাগ আছে যেটা শুধু শুরু আছে, যার কোনো শেষ নেই, এটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। যেমন BR ফর ব্রেক ট্যাগ, HR হরিজন্টাল রুলার, মানে এরকম একটা লাইন দেখাবে HR দিয়ে। ইমেজ ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, IMG। এখন এই ব্রেক ট্যাগ এভাবেও লেখে, অথবা সিঙ্গেল ট্যাগগুলো লাস্টে স্ল্যাশ দিয়ে এভাবেও লেখে, দুইভাবেই লেখা যায়। যেমন HR এইভাবে স্ল্যাশ দিয়ে এটাও লেখা যায়, ঠিক আছে? তো আমরা ট্যাগ বিষয়ে দেখলাম, এবার একটা ওয়েবসাইটে বেসিক স্ট্রাকচার আমরা একটু দেখি। তো বেসিক স্ট্রাকচারে আমরা যদি দেখি যে এইচটিএমএল, আমাদের যে ওয়েবসাইট, সেখানে এইচটিএমএল শুরুতে থাকবে এইচটিএমএল ট্যাগ, শেষে থাকবে স্ল্যাশ দিয়ে এইচটিএমএল ক্লোজ, এবং তার আন্ডারে হচ্ছে হেড শুরু, হেড ট্যাগ শেষ, বডি শুরু, বডি ট্যাগ শেষ। তো এই বিষয়টি আমরা যদি দেখি যে আমাদের ওয়েবসাইট যখন ডিজাইন করতে যাব, আমাদের একটা মানুষের যদি কল্পনা করি, যে প্রথম উপরে থাকে হচ্ছে কাঁধের উপর মাথা, হেড, নিচে পুরো শরীর বডি, তাহলে এইচটিএমএল এও অনেকটা একই রকম। তাহলে আমরা শুরু করব হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে, তার ভিতর দুটা অংশ, হেড, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ। হেডের ভিতর কি থাকবে সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। আরেকটা অংশ থাকবে হচ্ছে বডি ট্যাগ, বডি শুরু, বডি ক্লোজ, এবং লাস্টে হচ্ছে স্ল্যাশ দিয়ে এইচটিএমএল ক্লোজ। এইটুকু আমার বোঝা খুব জরুরি, এই অংশটুকু এইচটিএমএল এর জন্য। তাহলে আবারও বলছি, প্রথমে হলো এইচটিএমএল, তার ভিতর দুটো অংশ, একটা হেড এবং একটা বডি। বলতে পারেন যে এটা একটু ভিতরের দিকে কেন লিখলাম, আমি ইনডেন্ট দিয়ে ভিতরে লিখলে একটু বুঝতে সুবিধা যে এটা এইচটিএমএল এর ভিতর আছে এইটুকু কন্টেন্ট, ঠিক আছে? তো আমরা পুরো জিনিসটা প্র্যাকটিক্যালি করে দেখব, এটা আমরা প্র্যাকটিক্যালি এটা শিখবো, এবং এটা ব্রাউজারে কিভাবে কোড করতে হয় সেগুলো আমরা দেখব। আর দুটো একটা প্রবলেম একটু দেখি। যেমন বেসিক স্ট্রাকচার যদি দেখি, তো এইচটিএমএল, তার ভিতর হেড, এবং হেডের ভিতর হচ্ছে টাইটেল। তো টাইটেলটা সাধারণত আমাদের পেজের উপরে থাকে, হচ্ছে যে ট্যাব থাকে, ট্যাবে অনেক সময় যে লেখাটা দেখি সেটা হচ্ছে টাইটেলের ভিতর থাকে। তো হেডে যা দিব সেটা সাধারণত পেজে শো করবে না, হেডের ভিতরের কন্টেন্ট। বডির ভিতরে যা কন্টেন্ট দিব সেটা পেজে শো করবে। তো আমরা আজকের জন্য ক্লাস এখানেই সমাপ্ত করছি। আমরা এইচটিএমএল ট্যাগগুলো নিয়ে কথা বলবো, এখানে যে প্রশ্নগুলো থাকে সাধারণত সেগুলো, পরীক্ষার প্রশ্নগুলো আমরা সলভ করব।
সেই সাথে সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখব কিভাবে কাজ করে। তো আজকে এই পর্যন্ত অ্যাটেন্ড করার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন এবং ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করুন, তারা যেন এটার সাথে অ্যাটেন্ড করতে পারে, কারণ এই 2 ক্লাসেই এইচটিএমএল এর আমরা সব প্রশ্ন এবং এমসিকিউ সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।